আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পাঠ 2 এর যেই অনুশীলনীমূলক কাজগুলো রয়েছে সেই কাজগুলো নিয়ে। পাঠ 2 এ আমরা মূলত তিতুমির সম্পর্কে জেনেছি, যেখানে তিতুমিরের সম্পর্কে এখানে চিত্রভিত্তিক গল্প রয়েছে। তোমরা এখানে বিভিন্ন কার্টুন চিত্র দেখতে পাচ্ছ এবং তার মধ্য দিয়ে তোমরা তিতুমিরের সংক্ষিপ্ত যে জীবন কাহিনী, দেশকে স্বাধীন করার জন্য তার যে আত্মত্যাগ, তার যে লড়াই, সেটি তোমরা এখান থেকে জানতে পেরেছ। তো আমি আশা করছি ইতিমধ্যে তোমরা ঘটনাগুলো এখান থেকে পড়েছ। তো এবার চলো আমরা দেখে নিচ্ছি যে এই পাঠ থেকে আমরা যেই অনুশীলনীমূলক কাজগুলো পেয়েছি সেই কাজগুলোর সমাধান আমরা কিভাবে লিখব। তো আমরা এই পাঠের শেষের দিকে চলো যাই, সেখানেই মূলত আমরা সেই অনুশীলনীমূলক কাজগুলো পেয়ে যাব। শিক্ষার্থীরা, আমরা পাঠের শেষে চলে আসলাম। এখানে আমরা অনুশীলনীমূলক কাজ দেখতে পাচ্ছি। পাঠটি শেষ করার পরে তোমরা মূলত এই কাজটি পাবে। প্রথম যে কাজটি, সেখানে 1 নম্বরে বলা হয়েছে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করি। তো এখানে ক খ গ ঘ উ 5টি বাক্য দেখতে পাচ্ছ। বাক্যের বিভিন্ন জায়গায় আবার দেখতে পাচ্ছ খালি ঘর রয়েছে। তো এই খালি ঘরগুলো আমাদেরকে পূরণ করতে হবে। তো এবার চলো আমরা দেখে নিচ্ছি যে কোন কোন শব্দ বসিয়ে আমরা এই খালি ঘরগুলো পূরণ করতে পারি। শিক্ষার্থীরা দেখো, আমি এই প্রশ্নের সমাধানটি এভাবে লিখে রেখেছি। এই হচ্ছে ক খ গ ঘ আমাদের 5টি যে বাক্য ছিল। প্রথম বাক্যে আমি লিখেছি শিশুটির কঠিন অসুখ করল। তো শূন্যস্থানে আমি লিখেছি অসুখ। দ্বিতীয় যে বাক্য, সেখানে বলা হয়েছে তিতুমির অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। তো আমি লিখেছি অন্যায়ের, শূন্যস্থানে লিখেছি অন্যায়ের। এরপর দেখো, গয়ে যে বাক্যটি ছিল সেখানে বলা হয়েছিল তিতুমির বাঁশের কেল্লায় তরুণদের প্রশিক্ষণ দিতে লাগলেন। তো শূন্যস্থানটি ছিল এখানে, আমি শূন্যস্থানে লিখেছি তরুণদের। এরপর দেখো, গয়ে বলা হয়েছে যে দেশের মানুষের জন্য কিছু করা দরকার। তাহলে মানুষের এই যে শব্দটি, এটি ছিল আমাদের খালি ঘরে, আমি এটি লিখলাম। এরপর দেখো, ওতে বলা হয়েছে লর্ড বেন্টিঙ্ক বিশাল সেনাবহর পাঠালেন। তাহলে শূন্যস্থানে আমি লিখলাম সেনাবহর। তো এই যে শব্দগুলো, এই শব্দগুলো কিন্তু আমরা আমাদের মূল যে গল্পটি ছিল সেখান থেকেই খুঁজে বের করেছি। তোমরা গল্পটি খুব ভালোভাবে পড়বে, তাহলে কিন্তু সেখান থেকেই তোমরা এই শব্দগুলো বেছে বেছে শূন্যস্থানে তোমরা বসাতে পারবে। এভাবে আমরা 1 নম্বর কাজটি করলাম। এরপর 2 নম্বর যে কাজটি, সেখানে আমাদেরকে কি করতে বলা হয়েছে, দেখো বলা হয়েছে বিপরীত শব্দ লিখে বাক্য তৈরি করি। তো এখানে আমাদেরকে বেশ কিছু শব্দ দেওয়া রয়েছে, যেমন ছোট, তেতো, বিরুদ্ধে, দমন, তরুণ, স্বাধীন। এই শব্দগুলোর বিপরীত শব্দ কি হবে তা আমরা সামনে লিখব এবং একই সাথে সেই শব্দগুলো দিয়ে আমরা কি করব, আবার এখানে দেখো বাক্য তৈরি করতে বলা হয়েছে, আমরা বাক্য তৈরি করব। তো এই কাজটি আমরা কিভাবে করতে পারি, দেখো আমরা এই কাজটি এভাবে করতে পারি। 2 নম্বরে লেখা রয়েছে ছোট, তাহলে ছোটর বিপরীত শব্দ হবে বড়। বড় দিয়ে আমরা একটা বাক্য গঠন করব। দেখো, আমাদের গ্রামে বড় একটি বট গাছ আছে। পরবর্তী শব্দটি হচ্ছে তেতো। তেতো শব্দের বিপরীত কি হবে, মিষ্টি। দেখো, মিষ্টি শব্দ দিয়ে আমরা বাক্য গঠন করব। আমি মিষ্টি আম খেতে পছন্দ করি। তো আমরা যে বাক্যটি গঠন করব সেই বাক্যে আমাদের বিপরীত শব্দটি থাকতে হবে। তো এই যে মিষ্টি শব্দটি কিন্তু আমাদের এই বাক্যে রয়েছে। এভাবেই প্রতিটি বাক্য আমরা লিখব। পরবর্তী শব্দটি হচ্ছে বিরুদ্ধে। বিরুদ্ধে শব্দের যে বিপরীত সেটি হচ্ছে পক্ষে। তো পক্ষে দিয়ে আমরা কি করব, দেখো আমরা বাক্য গঠন করব, আমরা দেশের পক্ষে লড়াই করব। এরপর রয়েছে কি, দেখো দমন। দমন শব্দের বিপরীত হবে প্রশ্রয়। তো আমরা এভাবে লিখতে পারি বাক্য গঠন, যে দাদুর প্রশ্রয়ে ছেলেটি বিপথে যাচ্ছে। তো এখানে কিন্তু প্রশ্রয় শব্দটি রয়েছে। এরপরে তরুণ। তরুণ শব্দের বিপরীত হচ্ছে বৃদ্ধ। বৃদ্ধ শব্দটি দিয়ে আমরা বাক্য গঠন এভাবে করতে পারি যে বৃদ্ধ লোকটির হাঁটতে কষ্ট হচ্ছে। তাহলে বৃদ্ধ শব্দটি কিন্তু আমাদের বাক্যে রয়েছে। এরপর রয়েছে শব্দটি স্বাধীন। স্বাধীন শব্দের যে বিপরীত সেটি হচ্ছে পরাধীন। পরাধীনের পরাধীন শব্দটি দিয়ে বাক্য গঠন করলাম আমরা এভাবে, যে পরাধীন দেশকে স্বাধীন করতে অনেকে জীবন দিয়েছেন। এর পরবর্তী শব্দটি হচ্ছে বন্দী। বন্দী শব্দের বিপরীত হচ্ছে স্বাধীন। তো আমরা এভাবে লিখতে পারি যে আমরা স্বাধীন দেশে, স্বাধীন বাংলাদেশে বাস করি।
তাহলে আমরা যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো দিয়ে বাক্য গঠন করলাম, সেই শব্দগুলোর বিপরীত শব্দ লিখলাম প্রথমে, তারপর সেই বিপরীত শব্দগুলো দিয়ে আমরা আবার বাক্য তৈরি করলাম। তো ঠিক এভাবে আমরা 2 নম্বর এই কাজটি করলাম। আমি আশা করছি তোমরাও ঠিক এভাবে করতে পারবে। এরপর আমরা পরবর্তী যে কাজ সেই কাজে চলে যাব। দেখো 3-এ আমাদেরকে বলা হয়েছে প্রশ্নের উত্তর লিখি। এখানে আমাদেরকে 6টি প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলোর সমাধান আমাদেরকে লিখতে হবে। এই প্রশ্নগুলোর সমাধান লেখার জন্য আমাদের মূল বইয়ে তিতুমিরের যে গল্পটি রয়েছে সেই গল্পটি খুব ভালোভাবে পড়তে হবে। সেখান থেকে কিন্তু আমরা প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবো। তাহলে এবার চলো আমরা দেখে নিচ্ছি যে এই প্রশ্নগুলোর সমাধান আমরা কিভাবে লিখব। দেখো 3 নম্বরে যে প্রশ্নগুলো ছিল সেগুলোর সমাধান আমরা এভাবে লিখতে পারি। প্রথম প্রশ্ন, তিতুমিরের জন্ম কত সালে? তো আমরা উত্তরটি এভাবে লিখতে পারি যে তিতুমির 1772 সালে জন্মগ্রহণ করেন। ক্ষয় জানতে চাওয়া হয়েছে তিতুমির কি কি করতেন। তো আমরা উত্তরটি এভাবে লিখব যে তিতুমির বাংলার মানুষের জন্য ভাবতেন। বাংলার মানুষকে ইংরেজ এবং দেশীয় জমিদারদের অত্যাচার থেকে বাঁচাতে তিনি তরুণদের প্রশিক্ষণ দিতেন। তো এভাবে আমরা খ নম্বর প্রশ্নের উত্তরটি লিখলাম। গয়ে জানতে চাওয়া হয়েছে যে ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে কেন পাঠানো হয়েছিল। তো আমরা উত্তরটি এভাবে লিখতে পারি, তিতুমির ইংরেজদের তাড়াতে একটি বাঁশের কেল্লা নির্মাণ করেন এবং সেখানে তরুণদের প্রশিক্ষণ দেন। তিতুমিরের এই বাঁশের কেল্লা ধ্বংস করতে এবং তিতুমিরকে হত্যা করতে ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠিয়েছিলেন। তো আমরা ঠিক এভাবে গ নম্বর প্রশ্নের উত্তরটি লিখতে পারি। দেখো ঘয়ে জানতে চাওয়া হয়েছে নীল চাষিরা কিভাবে তাদের উপর অত্যাচারের প্রতিবাদ করেছিলেন। আমরা উত্তরটি এভাবে লিখব যে নীল চাষিরা নীলকুঠি দখল করে তাদের উপর অত্যাচারের প্রতিবাদ করেছিলেন। এটি হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তর। উতে জানতে চাওয়া হয়েছে যে ইংরেজদের হাত থেকে এদেশকে মুক্ত করার চিন্তা তিতুমিরের মনে কেন এসেছিল। তো দেখো এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি যে ইংরেজরা দেশীয় জমিদারদের সহায়তায় এদেশের সাধারণ মানুষ ও গরিব কৃষকদের উপর অত্যাচার চালাতো, তাদের উপর খাজনার বোঝা চাপিয়ে দিত এবং ক্ষতিকর নীল চাষে বাধ্য করত। তাই বাংলার মানুষকে এই নির্যাতন ও অত্যাচার থেকে বাঁচানোর জন্য তিতুমিরের মনে এদেশকে মুক্ত করার চিন্তা এসেছিল। তাহলে উ নম্বর প্রশ্নের উত্তরটা আমরা ঠিক এভাবে লিখলাম। আমরা পরবর্তী প্রশ্নটি দেখব, যেখানে জানতে চাওয়া হয়েছে যে দেশের কল্যাণের জন্য তুমি কি কি করতে চাও লিখো। তো শিক্ষার্থীরা, দেশের কল্যাণের জন্য কিন্তু আমাদের সকলেরই কিছু না কিছু করণীয় রয়েছে। তো আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে দেশের কল্যাণের জন্য কি কি করতে পারি তার কিছু নমুনা আমরা এখান থেকে দেখে নিচ্ছি। দেখো আমরা এভাবে লিখতে পারি যে আমি দেশের উপকারের জন্য অনেক ভালো কাজ করতে চাই। তো কি কি ভালো কাজ করতে চাই? আমি নিয়মিত পড়াশোনা করে ভালো মানুষ হতে চাই। আমি পরিবেশ রক্ষার জন্য গাছ লাগাবো এবং কোথাও ময়লা ফেলবো না। রাস্তাঘাট পরিষ্কার রাখবো এবং সবাইকেও পরিচ্ছন্ন থাকতে বলবো। আমি নিয়ম মেনে চলবো, ট্রাফিক সিগন্যাল মানব, ঝগড়া করব না, সবাইকে সাহায্য করব। দেশের সম্পদ নষ্ট না করে সঠিকভাবে ব্যবহার করব। বন্ধুদের সঙ্গে মিলেমিশে থাকব এবং সমাজে শান্তি বজায় রাখতে চেষ্টা করব। তো এভাবে আমরা আমাদের দেশের জন্য কি কি করতে পারি সেগুলো আমরা লিখব। আমি এখানে এই কথাগুলো লিখেছি, তোমার কিন্তু ভিন্ন কোনো পরিকল্পনাও থাকতে পারে। সেক্ষেত্রে তুমি কি করতে চাও দেশের উপকারের জন্য, তুমি তোমার কথাগুলো এভাবে লিখে দিবে। তো এভাবে আমরা 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে তার সমাধান লিখলাম। 4-এ কি বলা হয়েছে? দেখো বলা হয়েছে নিচের বাক্যগুলোতে বিরাম চিহ্ন বসাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছু বাক্য রয়েছে, তবে বাক্যের কোনো জায়গায় কোনো বিরাম চিহ্ন নেই, কোনো দাড়ি কমা তারপরে প্রশ্নবোধক চিহ্ন এগুলো কিন্তু এখানে নেই। আমাদেরকে সেই বিরাম চিহ্নগুলো ব্যবহার করে এই বাক্যগুলো পুনরায় লিখতে হবে। তো এই কাজটি আমরা এভাবে করতে পারি। দেখো আমাদেরকে বলা হয়েছে নিচের বাক্যগুলোতে বিরাম চিহ্ন বসাই, এটি হচ্ছে আমাদের 8 নম্বর কাজ। তো দেখো কয় বলা হয়েছে খুব তেতো ওষুধ। তো এখানে আমরা শেষে একটা আশ্চর্যবোধক চিহ্ন বসাবো। কারণ কি? কারণ ওষুধটা খুবই তেতো, আর এর জন্য বলা হয়েছে খুব তেতো ওষুধ। পরবর্তী যে বাক্যটি সেটি হচ্ছে একটি প্রশ্ন, খাজনা দিবি না, এটা একটা প্রশ্ন করা হয়েছে। তো যেহেতু প্রশ্ন করা হয়েছে এজন্য শেষে একটা প্রশ্নবোধক
যেই চিহ্ন রয়েছে সেটি থাকবে। গয়ে বলা হয়েছে হুজুর আমি গরিব মানুষ। তো এটি হচ্ছে একটি বিবৃতিমূলক বাক্য, এজন্য এখানে আমরা দাড়ি বসিয়েছি এবং প্রথমে যেহেতু হুজুরকে সম্বোধন করে একটু থামা হয়েছে, এজন্য আমরা এখানে একটা কমা ব্যবহার করলাম। ঘয়ে বলা হয়েছে যে তিতুমির নেই কিন্তু আমরা আছি। তো এটিও কিন্তু বিবৃতিমূলক বাক্য, এখানে তিতুমির নেই এই কথাটির পরে কমা ইউজ করেছি, তারপরে আমরা শেষে দাড়ি বসিয়েছি। এরপর উতে বলা হয়েছে তিতুমির বললেন এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা। তো এখানে দেখো কমা চিহ্ন রয়েছে, এটিও একটি বিবৃতিমূলক বাক্য, আমরা এভাবে লিখলাম। তো দেখলাম যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি। এটি ছিল আমাদের 4 নম্বর কাজ। এখানে আমি ভুলবশত 8 লিখেছি, এটি কিন্তু 8 নম্বর নয়, এটি হচ্ছে আমাদের মূল বইয়ের 4 নম্বর কাজ। পরবর্তী যে কাজটি সেখানে আমরা যাব। দেখো 5 নম্বর বলা হয়েছে পাঠে তিতুমির যা যা বলেছেন আলাদা করে লিখি। তো আমরা কিন্তু এই যে পাঠটি পড়েছিলাম তিতুমির সম্পর্কে, সেখানে তিতুমির নিজের কিছু বক্তব্য ছিল। তো তিনি কি কি বক্তব্য দিয়েছিলেন সেগুলো আমরা এভাবে লিখতে পারি। দেখো দেখো পাঠে তিতুমির যা যা বলেছিলেন, তো তিনি কি কি বলেছিলেন? তিনি বলেছিলেন দেশের মানুষের জন্য কিছু করা দরকার। তিনি আরো বলেছিলেন দেখো আমাদের লড়াই করতে হবে, আমরা খাজনা দেব না, সব জমি আমাদের, দেশ থেকে ইংরেজদের তাড়াবো আমরা। এরপর দেখো বলা হয়েছে এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা, চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না, লড়ে যাও দেশের জন্য লড়ে যাও, একদিন এদেশ ঠিক স্বাধীন হবে। তো আমরা এভাবে উল্লেখ করলাম যে এই গল্পে তিতুমির নিজে কি কি বলেছিলেন। তো এভাবে আমরা 5 নম্বর যে কাজটি রয়েছে সেই কাজটি আমরা সমাধান করলাম। 6 বলা হয়েছে ইংরেজদের বলা শব্দগুলো সঠিকভাবে জানি। তো দেখো এখানে কিন্তু আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি। আমাদের মূল বইয়ে ইংরেজদেরকে যেভাবে উপস্থাপন করা হয়েছে বা ইংরেজরা যেভাবে বাংলায় কথা বলেন, তাদের বাংলা শব্দগুলো কিভাবে উচ্চারিত হয় সেই শব্দগুলো এখানে লেখা রয়েছে। যেমন এখানে লেখা রয়েছে দেশ, তো দেশ শব্দটি মূলত হবে দেশ, আমরা যেভাবে বলি সেটি হচ্ছে দেশ। এরপর হচ্ছে অসুবিধা, অসুবিধা এই শব্দটি মূলত অসুবিধা। এরপর রয়েছে কি দেখো ধনী, ধনী শব্দটি হবে ধনী। করিতেছে, করিতেছে এই শব্দটি হবে করিতেছে। দাঁড়িয়ে, দাঁড়িয়ে শব্দটি হবে দাঁড়িয়ে। তো এভাবেই মূলত ইংরেজরা কথা বলে, বাংলা শব্দটিকে তারা এভাবে উচ্চারণ করে যেভাবে আমরা উচ্চারণ করি, সেটি আবার ডান পাশের ছকে রয়েছে। দেখো 7 নম্বরে আমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে, বলা হয়েছে নিচে দাগ দেওয়া শব্দগুলোর কোনটি কোন পদ তা লিখি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 2-3টি বাক্য রয়েছে, বাক্যের বিভিন্ন জায়গায় শব্দের নিচে আন্ডারলাইন করে দেওয়া রয়েছে, যেমন শুক্রবার, তারপর রয়েছে ও, তারা, মেধাবী, খেলা। তো এই যে শব্দগুলো এগুলো কোন পদ, বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন পদ। বাংলা ব্যাকরণে কিন্তু আমরা বিভিন্ন প্রকার পদ সম্পর্কে জানি, যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই যে 5টি পদ সম্পর্কে জানি। এই পদগুলোর মধ্যে কোনটি এগুলো পদ আমরা লিখব সেই জিনিসগুলো। দেখো এখানে আমরা 7 নম্বরটি এভাবে লিখেছি, এই ছিল আমাদের শব্দগুলো। তো যেই শব্দগুলোর নিচে দাগ দেওয়া ছিল সেগুলো হচ্ছে শুক্রবার, তো শুক্রবার হচ্ছে একটি বিশেষ্য পদ। ও, ও হচ্ছে একটি অব্যয় পদ। এরপরে রয়েছে তারা, তারা একটি সর্বনাম পদ। এরপরে মেধাবী, মেধাবী বিশেষণ পদ। খেলা, খেলা হচ্ছে ক্রিয়াপদ। তো এইভাবে আমরা লিখতে পারি। এরপর দেখো আমাদের পরবর্তী যে কাজ সেটি হচ্ছে 8 নম্বরে। 8-এ বলা হয়েছে নিচের বাক্যগুলোতে হাত শব্দটি কোনটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে তা লিখি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, 5টি বাক্য রয়েছে। এই 5টি বাক্যের প্রতিটিতেই কিন্তু হাত শব্দটি রয়েছে। যেমন বাবার এখন হাত খালি, এখানে হাত রয়েছে। সে তোমাকে এক হাত দেখে নেবে, তো এখানে এক হাত রয়েছে। প্রতিটি বাক্যেই হাত শব্দটি রয়েছে, কিন্তু প্রতিটি বাক্যে এই হাত কিন্তু একই অর্থ প্রকাশ করছে না। কোনটি কোন অর্থ প্রকাশ করছে সেটি মূলত আমরা সামনে লিখব। তো দেখো আমরা এভাবে লিখতে পারি, প্রথম যে বাক্যটি বাবার এখন হাত খালি, তো এখানে হাত খালি বলতে অর্থের অভাব বোঝানো হয়েছে। দ্বিতীয় বাক্যে বলা হয়েছে সে তোমাকে এক হাত দেখে নেবে, তো এক হাত দেখে নেওয়া মূলত শায়েস্তা করা বোঝানো হয়।
এরপর মিনার হাত ভেঙে গেছে। তো এখানে মিনার হাত ভেঙে যাওয়া এটি মূলত আক্ষরিক অর্থ প্রকাশ করে, মানে সত্যিকার অর্থে তার হাত ভেঙে গেছে, সে আহত হয়েছে এরকম। তারপর হাত চালাও, দেরি করো না। তো এখানে হাত চালাও মূলত এটি দিয়ে দ্রুত কাজ করাকে বোঝানো হয়েছে। তার হাত টানার অভ্যাস আছে, এটি দিয়ে মূলত চুরি অর্থাৎ হাত টান মানে হচ্ছে চুরি করা, তার চুরি করার অভ্যাস রয়েছে এটি বোঝানো হয়েছে। তাহলে আমরা দেখলাম এই হাত শব্দটি বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ প্রকাশ করছে। শিক্ষার্থীরা, এভাবে আমরা ৮ নম্বর যে প্রশ্নটি রয়েছে সে প্রশ্নের উত্তরটি লিখলাম। এবার ৯ জানতে চাওয়া হয়েছে শিক্ষকের সহায়তায় গল্পটিতে অভিনয় করি। আমরা আমাদের মূল বইয়ে যে তিতুমির গল্পটি পড়েছি সেই গল্পে আমাদেরকে অভিনয় করতে বলা হয়েছে। তো এই গল্পটিতে তোমরা তোমাদের যেই সহপাঠীরা রয়েছে তারা সবাই মিলে অভিনয় করার চেষ্টা করবে। শিক্ষার্থীরা, আমি আশা করছি এই পাঠ ২-এ যেই কাজগুলো ছিল সেগুলো আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি এবং তোমাদের এখান থেকে বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে পাঠ ৩ সেখানে চলে যাব। সেখানে আমরা সত্যেন্দ্রনাথ দত্তের খুবই চমৎকার একটি কবিতা দূরের পাল্লা, এই কবিতাটি আমরা পড়ব এবং এই কবিতার যেই অনুশীলনীমূলক কাজগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।